রামিসা ধর্ষণ হত্যা মামলায় সোহেল স্বপ্নার মৃত্যুদণ্ড। দেশের ইতিহাসের দ্রুততম বিচারে সন্তুষ্ট পরিবার। ৩ মাসের মধ্যে রায় কার্যকরের আশা আইনমন্ত্রীর। তোফায়েল মোশাররফ সহ ১৬ মন্ত্রী এমপির শোক প্রস্তাবে বাজেট অধিবেশন শুরু। ভোলার গ্যাস অন্য অঞ্চলে সরবরাহ নিয়ে মন্ত্রীকে পাল্টা জবাব স্পিকারের। ফ্যাসিবাদী শাসনে শুধু রাজনৈতিক অধিকার নয়, শিক্ষা ব্যবস্থাও ধ্বংস। এবার ঘুরে দাঁড়ানোর প্রত্যয় প্রধানমন্ত্রীর। অগ্রাধিকার পাবে বাস্তব ও কর্মমুখী শিক্ষা। হামে আরও ৭ শিশুর প্রাণহানি। মৃত্যুহার অর্ধেকে নামলেও কমছে না সংক্রমণ। টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পরামর্শ। এবার ডেঙ্গু মোকাবিলার চ্যালেঞ্জ স্বীকার মন্ত্রীর। এবং পঞ্চগড়ে ৩ দিন ধরে শূন্য রেখায় আটকা ১০ নারী শিশু। ফের পুশিনের চেষ্টা বিএসএফ এর, রুখে দিল বিজিবি। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কড়া নজরদারি। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনম নিবিড়। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের রায়ে মাত্র ৫ কর্মদিবসে শিশু ধর্ষণের বিচারের দৃষ্টান্ত গড়ল দেশের বিচার বিভাগ। রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবার ও রাষ্ট্রপক্ষ। সামদানি প্রত্যয়কে সঙ্গে নিয়ে আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট। শিশু রামিসার সঙ্গে ঘটে যাওয়া নৃশংসতা দাগ কেটেছে পুরো সমাজের হৃদয়ে। অপরাধীদের উপযুক্ত শাস্তি না দিলে ব্যর্থ হবে আদালত নিজেই। রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়ে শোনানোর সময় এমন মন্তব্য করেন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন। আদালতে দেয়া আসামি সোহেলের জবানবন্দি, সাক্ষীদের বয়ান ও সব প্রমাণের ভিত্তিতে সোহেল ও স্বপ্না দুজনকেই মৃত্যুদণ্ড দেন বিচারক। রায়ে সন্তুষ্ট হয়ে দ্রুত কার্যকরের দাবি জানান রামিসার বাবা। আমি সম্পূর্ণ সন্তুষ্ট এবং আমাদের প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছিলেন সেই সময়ের ভিতরে আমি আমার মেয়ের বিচার পেয়েছি। মৃত্যুদণ্ডের রায় শুনেও স্বাভাবিক ছিলেন সোহেল। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, এই আসামিদের সংশোধনের আর সুযোগ নেই। তারা মুক্ত থাকলে নিরাপদে থাকবে না সমাজের কোনো শিশু। কোনো শিশুর মধ্যে যদি এই ধরনের ন্যাক্কারজনক অপরাধ সংঘটিত হয়, তার ক্ষেত্রে কোনো ধরনের দয়া দাক্ষিণ্য না দেখিয়ে সিভিয়ার পানিশমেন্ট দিতে হবে এবং তারই নিরিখে মাননীয় ট্রাইব্যুনাল তার স্বীয় বিবেচনায় এবং তার নিজস্ব জুরিসডিকশনে এই মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন উভয় আসামিকে। রামিসাকে ধর্ষণের সময় সেই ফ্ল্যাটেই ছিলেন স্বপ্না। আদালত বলেন, স্বপ্না চাইলেই রক্ষা পেত শিশু রামিসা। তাই সমান অপরাধে স্বপ্নাকেও অপরাধী সাব্যস্ত করেন আদালত। মাননীয় ট্রাইব্যুনাল আসামি মোহাম্মদ সোহেল রানা এবং স্বপ্না খাতুনকে দোষী সাব্যস্ত করে উভয় আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। রায়ের প্রতিক্রিয়ায় সরকার নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী বলেন, অপরাধের বিচার হয়েছে, এতে সতর্ক হবে অন্যরাও। সরকার একটা মেসেজ দিতে চায় রাষ্ট্রের কাছে, সমাজের কাছে, মানুষের কাছে। সেটা হচ্ছে অপরাধী অপরাধ করে পার পাবে না এবং এদের নৃশংস কোনো ঘটনা যেন পুনরাবৃত্তি এই দেশে না ঘটে, সেজন্য এই মামলার বিচার কি একটি নজির হয়ে থাকবে। ফাঁসির রায়ের পাশাপাশি সোহেলকে ৫ লাখ ও স্বপ্নাকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত। রামিসার মৃত্যুর পর বিচার নিয়ে যে প্রশ্ন উঠেছিল তার উত্তর আজ মিলল আদালতে। এই রায় শুধু রামিসার নয়, বরং প্রতিটি নারী ও শিশুর যারা আতঙ্কে থাকেন সোহেলের মতো হায়নাদের কারণে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। রামিসা ধর্ষণ হত্যা মামলার রায়ের রেকর্ড পাওয়ার পর উচ্চ আদালতে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। সব আইনি প্রক্রিয়া শেষে ৩ মাসের মধ্যে রায় কার্যকরের আশা আইনমন্ত্রীর। এদিকে ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে রোববার থেকে হাইকোর্টে বিশেষ বেঞ্চ বসবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। মাত্র ১৯ দিনের মাথায় নৃশংস ও চাঞ্চল্যকর রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করল বিচারিক আদালত। যদিও আলোচিত অনেক মামলা নিম্ন আদালতে দ্রুত নিষ্পত্তি হলেও আছিয়া, রাজন, রাকিব সহ দেশের স্পর্শকাতর ও আলোচিত শিশু হত্যা ও সহিংসতার অনেক মামলা উচ্চ আদালতে আটকে আছে বছরের পর বছর ধরে। রামিসার মামলার শেষ পরিণতিও কি তাই হবে, এমন প্রশ্নই এখন সবার। এটা নিয়ে করছি। যদিও রায়ের
রায়ের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, বিচারিক আদালতের নথি পাওয়ার পর উচ্চ আদালতেও দ্রুত সময়ে মামলার শুনানি ও আপিল নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে আমাদের অবস্থান হচ্ছে আমরা দ্রুততম সময়ে রেকর্ড প্রাপ্তির পরে আমরা চেষ্টা করব যে মামলাটির শুনানির ব্যবস্থা করতে, সেক্ষেত্রে হয়তো পেপার বুক করতে হতে পারে। প্রাসঙ্গিক যে কাজগুলো আছে সে কাজগুলো সম্পন্ন করা, এই প্রক্রিয়াটা সম্পন্ন হলে যত দ্রুত সম্ভব আপিলটা নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহণ করব। উচ্চ আদালতেও রায় বহাল থাকবে বলে প্রত্যাশা আইনমন্ত্রীর। সচিবালয়ে আইনমন্ত্রী বলেন, সকল আইনি প্রক্রিয়া শেষ করে 3 মাসের মধ্যে রায় কার্যকর করা সম্ভব। 1 সপ্তাহের মধ্যে যদি ফাইলটা আসে, তার পরের সপ্তাহ থেকে এটাকে পেপার বুকে দিয়ে দিতে পারি। পেপার বুক যদি 15 দিনের মধ্যে আমরা শেষ করতে পারি, বিশেষ বিবেচনা এটা শুনানি করা হয়, শুনানি যদি 2 সপ্তাহের মধ্যে করি, তারপরে অ্যাপেলের ডিভিশনে যাবে, 3 মাসের মধ্যে করা সম্ভব বলে আমি মনে করি। নির্ভর করে, কিন্তু প্রত্যেকটা মামলায় তো আমরা এরকম ফাস্টটাকে দিতে পারবো না। এই কারণে আমরা একটা ওয়ে আউট বের করার চেষ্টা করছি, হাউ ফাস্ট উই ক্যান ডু দ্যাট। দ্রুত সময়ের মধ্যে তদন্ত ও অভিযোগপত্র দায়ের করায় পুলিশের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় পুলিশের ভূমিকার জন্য পুরস্কৃত করার কথাও জানান তিনি। বিচারিক ইতিহাসে এবং পুলিশের গ্রেপ্তার এবং তদন্তের কার্যক্রমের ইতিহাসে এটা একটা মাইল ফলক। এভাবেই আমরা ইনশাআল্লাহ জনপ্রত্যাশা অনুযায়ী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। এদিকে নারী ও শিশু নির্যাতনের মামলার শুনানির জন্য আগামী রোববার থেকে হাইকোর্টে বিশেষ বেঞ্চে বিচার কাজ চলবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আপিল বিভাগে এক মামলার শুনানি চলাকালে একথা বলেন প্রধান বিচারপতি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার আসামিদের ফাঁসির রায়ে সন্তুষ্ট পরিবার, শিক্ষক ও এলাকাবাসী। রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন তারা। রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘিরে রোববার সকাল থেকেই রাজধানীর পল্লবীতে জড়ো হন এলাকাবাসী। রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেন অনেকে। এ সময় দ্রুত রায় কার্যকরের দাবি ছিল সবার কণ্ঠে। তার ফাঁসির রায় যে দেওয়া হয়েছে এর ভিতরে যেন কোনোভাবে সে যেন আপিল না করা পারে, এই একটা আইন যেন তৈরি করা হোক ব্যবস্থা। আসামি ধরা গেছে, ক্লিয়ার হয়ে গেছে, কেস একবার ক্লিয়ার। আপনি ফাঁসি দেন, যত তাড়াতাড়ি পারেন ফাঁসি দেন। জনগণ যেভাবে আশা নিয়েছিল তার আশা পূর্ণ হয়েছে। এখন শুধু মৃত্যুদণ্ড হয়ে গেলে আমরা প্রধানমন্ত্রীকে মন থেকে এখনো ধন্যবাদ জানাই। রায় হওয়ার পর মৃত্যুদণ্ড হওয়ার পর আমরা সবাই খুশি মনে আরো ধন্যবাদ জানাবো। বিচারক, পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে রামিসার বাবা আশা প্রকাশ করেন উচ্চ আদালতেও রায় বহাল থাকবে। বাংলাদেশের সমস্ত মিডিয়া, বাংলাদেশের জনগণ সর্বাত্মকভাবে আমার মেয়েকে যাতে ন্যায্য বিচার পায়, সুষ্ঠু বিচার পায়, দ্রুত সেই বিচারের রায় কার্যকর হয়, তার জন্য তারা মুখিয়েছিলেন। তো রাব্বুল আলামিন এবং মহান বিচারপতি উনি আমার কাঙ্ক্ষিত রায় দিয়েছেন। রামিসার বাসা থেকে কয়েকটি ভবন পরেই তার শিক্ষা প্রতিষ্ঠান পপুলার মডেল হাই স্কুল। ঈদের ছুটির পর রোববার খুলেছে স্কুলটি। 2 আসামির ফাঁসির সাজা অনিবার্য ছিল মন্তব্য করে রায় দ্রুত কার্যকরের দাবি জানান শিক্ষকরা। যে রায়টা দেওয়া হয়েছে সেটা যদি বাস্তবায়ন করা হয় তাহলে আমরা অত্যন্ত খুশি হব এবং যত দ্রুত সম্ভব সেটা করা উচিত আমাদের, এটা মনে হয়। এলাকাবাসী বলছেন, রায় দ্রুত কার্যকরের মাধ্যমে এমন দৃষ্টান্ত তৈরি হোক যাতে ভবিষ্যতে আর কেউ কোনো শিশুর সঙ্গে এরকম নৃশংস আচরণ করতে না পারে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। শুধু রামিসা হত্যা নয়, এ ধরনের প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত করবে সরকার। সংসদে একথা জানান আইনমন্ত্রী। দ্রুততম সময়ে রায় ঘোষণার মাধ্যমে বিচারের প্রতি কন্যাহারা বাবার আস্থা ফিরিয়ে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। রামিসা হত্যাকাণ্ড আমাদের জীবনে ঠাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। এই ফাঁসির আসামিদেরকে আমরা ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে তাদের মৃত্যু ঘটাতে পারি, তাহলে সেটা আমাদের জাতির কাছে পাখির পালকের মতো হালকা হিসেবে আসবে বলে আমরা বিশ্বাস রাখি। আমাদেরকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন রামিসার বাবা বিচার চান না, এ বিষয়ে আমাদের বক্তব্য কি, আমরা বলেছিলাম এর একমাত্র জবাব হবে তাকে সেই আস্থার জায়গা ফিরিয়ে দেওয়া। আজকে রামিসার বাবা বলেছেন এই বিচারে উনি সন্তুষ্ট, আমরা তার আস্থার জায়গা ফিরিয়ে দিতে পেরেছি। তোফায়েল মোশাররফ সহ প্রয়াত 16 মন্ত্রী, এমপি, বিশিষ্টজন স্মরণে শোক প্রস্তাবের মধ্য দিয়ে শুরু হলো নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন।
এছাড়া রামিসা, লামিয়া সহ ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার শিশুদের স্মরণে 1 মিনিট নীরবতা ও মোনাজাত করা হয়। বিকাল 3টায় ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশনে সেলিমা রহমান সহ 5 জনকে সভাপতি মণ্ডলীর সদস্য নির্বাচিত করা হয়। পরে বিদ্যুৎ ও জ্বালানি সংকটে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। খুলনা যশোর অঞ্চলের বিদ্যুৎ সংকট সমাধানে ভোলার গ্যাস ব্যবহার করার কথা জানান তিনি। এ সময় ভোলার বিদ্যুৎ সংকট মন্ত্রীকে অবহিত করেন স্পিকার। আশুগঞ্জ সার কারখানায় 1 মে থেকে গ্যাস সরবরাহে মন্ত্রী আশ্বাস দিলেও তা রক্ষা করেননি বলে অভিযোগ করেন এমপি রুমিন ফারহানা। এ সময় সংসদে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন স্পিকার। উনি বিদ্যুৎ ছাড়ছেন, আবার ওনার ফার্টিলাইজার ফ্যাক্টরি তো চালাতে বলছেন। গ্যাসের তো আমার সংকট আছে, সেই জন্য আমাদের বিদ্যুৎ প্ল্যান্টগুলো চালিয়ে রাখতে হচ্ছে এবং সেই জন্য তার ওখানে সংযোগ দিতে পারছি না আমরা। এর বেশি আমরা যখন গ্যাসের অবস্থা উন্নতি হবে তখন আমরা এটা করতে দিতে পারবো। মাননীয় মন্ত্রী, আপনি কিন্তু সংসদে বলেছিলেন 1 তারিখ থেকে গ্যাস যাবে, সেটি বোধহয় পাওয়া যায়নি। তো সংসদে যে প্রতিশ্রুতি দেবেন সেটা ড্রিলিং বা অন্যান্য যাবতীয় আনুষঙ্গিক বিষয় স্টাডি করে তারপরে সংসদে প্রতিশ্রুতি দেবেন। ফ্যাসিবাদী শাসনে শুধু রাজনৈতিক অধিকার নয়, ধ্বংস হয়েছে শিক্ষা ব্যবস্থাও। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবার বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রাথমিক থেকে উচ্চ স্তরে অগ্রাধিকার পাবে বাস্তব ও কর্মমুখী শিক্ষা। মানব সম্পদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতির জন্য কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি। যুব সমাজকে পেশা জীবনে দক্ষ করে তুলতে বিদ্যমান শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে এই পরিকল্পনার বাস্তবায়ন শুরু করল জাতীয় বিশ্ববিদ্যালয়, যার লক্ষ্য 2 বছরের মধ্যে মুখস্থ বিদ্যার পরিবর্তে পেশাগত দক্ষতা অর্জনে কারিকুলামে পরিবর্তন। রোববার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতা ভিত্তিক ও কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্তিকরণ কর্মসূচির শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান বলেন, ফ্যাসিবাদী শাসন মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার পাশাপাশি ধ্বংস করেছে দেশের শিক্ষা ব্যবস্থাকেও। দীর্ঘ 1.5 দশকের বেশি সময়ে ফ্যাসিবাদী শাসন শোষণ শুধুমাত্র দেশের জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারই কেড়ে নেয়নি, বরং অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মতন শিক্ষা ব্যবস্থাকেও প্রায় ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছিল। গণতান্ত্রিক বাংলাদেশে এবার অবশ্যই আমাদের ঘুরে দাঁড়ানোর পালা। প্রযুক্তি বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বাস্তব ও কর্মমুখী শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বর্তমানে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার গড়ে তোলার মনে হয় কোনো বিকল্প নেই। এমন বাস্তবতায় বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষা কারিকুলামকে বাস্তব ভিত্তিক, বহুমুখী, কর্মমুখী এবং প্রযুক্তি নির্ভর করার কাজ ইতিমধ্যে শুরু করেছে। শিক্ষা শুধু ব্যক্তির পরিবর্তনই নয়, প্রযুক্তি নির্ভর শিক্ষা রাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান নিয়ামক বলেও মন্তব্য করেন সরকার প্রধান। প্রযুক্তি নির্ভর শিক্ষা রাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং বিশ্বমানের প্রতিযোগিতামূলক সক্ষমতা তৈরিরও প্রধান নিয়ামক। দেশের তারুণ্য এবং ছাত্র যুব শক্তিকে যদি প্রযুক্তিতে, জ্ঞানে, বিজ্ঞানে দক্ষ মানব সম্পদে রূপান্তর করা যায়, তাহলে আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি সেদিন হয়তো বেশি দূরে নয় যেদিন স্বনির্ভর, সমৃদ্ধ, স্বনির্ভর বাংলাদেশ হয়ে উঠতে পারে বিশ্বের কাছে একটি রোল মডেল। পরে আনুষ্ঠানিকভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন কারিকুলাম ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ৭১-এর স্বাধীনতা বিরোধী ও ফ্যাসিবাদী শক্তি এক হয়ে সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। এদিকে যাচাই বাছাই শেষে ৬,০০০ অমুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
দলীয় গণতন্ত্রের প্রবক্তা। রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে যোগ দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। মন্ত্রী জানান, বীর মুক্তিযোদ্ধাদের জন্য একের পর এক প্রকল্প নেওয়া হচ্ছে যাতে তারা কোনোভাবেই বঞ্চিত না হন। ফ্যাসিবাদী সরকার দেশকে লণ্ডভণ্ড করে পালিয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি থেকে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে বিএনপি সরকার। সরকারকে উৎখাত করবার জন্য নানা রকমের ষড়যন্ত্রে লিপ্ত। একদিকে ৭১-এ যারা এই মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তারা, আরেকদিকে যারা এই দেশটাকে লণ্ডভণ্ড করে দিয়ে পালিয়েছে সেই ফ্যাসিবাদ। এদিকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পুনর্গঠন করে অমুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে সরকার জাতিকে কলঙ্কমুক্ত করতে চায় বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বলেন, বিগত আওয়ামী লীগ সরকার অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের হেয় করেছে। বিগত ১৭ বছরে বহু অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে এক প্রকার মুক্তিযোদ্ধাদের হেয় প্রতিপন্ন অপমান করা হয়েছে। আগামী দিনে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলও পুনর্গঠন করে সেখানে সঠিক ব্যক্তিদেরকে যাতে নিয়োগ দেওয়া হয়। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, ৭২ থেকে ৭৫ সালে বাংলাদেশের মানুষের প্রত্যাশা ধ্বংস করা হয়েছে। ৭১-এর যে মুক্তিযুদ্ধ মানুষের অনেক প্রত্যাশা ছিল, কিন্তু ৭২ থেকে ৭৫ ৩ বছর, মাত্র ৩ বছরের ব্যবধানে বাংলাদেশের মানুষ কি দেখলো, সেই প্রত্যাশা ধ্বংস হয়ে গেছে। আলোচনা সভায় দেশের বিভিন্ন প্রান্তের মুক্তিযোদ্ধারা অংশ নেন। আগামীর বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযোদ্ধারা আগের মতোই কাজ করে যাবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। ব্যাংকিং খাতের সংস্কার ও জবাবদিহি নিশ্চিতে কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। ইআরএফ আয়োজিত সেমিনারে তথ্য সংগ্রহে কেন্দ্রীয় ব্যাংকে গণমাধ্যম কর্মীদের যাতায়াত নিশ্চিতের কথা বলেন ডেপুটি গভর্নর। ২০০৯ সালে দেশের খেলাপি ঋণ ছিল মাত্র ২২,০০০ কোটি টাকা। ২০২৬ সালের মার্চে এসে দাঁড়ায় রেকর্ড ৫,৮৮,৭০৪ কোটি টাকা। ১৭ বছরের লুটপাট আর সুশাসনের অভাবে ৫ ইসলামী ব্যাংক সহ অন্তত ১৪টি ব্যাংক ও ২০টি আর্থিক প্রতিষ্ঠান এখন ফেরত দিতে পারছে না আমানতের টাকা। রবিবার রাজধানীতে ব্যাংক খাতে সুশাসন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে উঠে আসে আর্থিক খাতের এমন উদ্বেগজনক চিত্র। সেমিনারে বক্তারা বলেন, আমানতকারীদের আস্থা ফেরাতে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতে সুশাসনের বিকল্প নেই। সরকারের অর্থনীতিকে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা একেবারে সীমিত হয়ে এসছে, কারণ ফিসক্যাল ডিসিপ্লিন একেবারে নড়বড় হয়ে গেছে। ট্যাক্স নাই, লোনের জায়গা সীমিত। গ্রাহক অনাস্থা যাতে তৈরি না হয় অযাচিতভাবে বা ভুল ইনফরমেশনের উপর ভিত্তি করে, সেই জায়গাটা তো আমাদেরকে নজর রাখতে হবে। এ সময় অতীতে ব্যাংক খাতের অনিয়ম, লুটপাট আর দুর্নীতি নিয়ে দুঃখ প্রকাশ করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর। সুশাসন যদি না থাকে, যে পারপাসের জন্য ঋণ নিবে সেই পারপাসে ইউজ না করে আগেই ফান্ড ডাইভার্ট করে সেটাকে অন্যভাবে পাচার হয়ে যায়। সেমিনারে তথ্যমন্ত্রী বলেন, অতীতে ভুল পরিসংখ্যান দিয়ে অর্থনীতির তথ্য বিকৃত করা হয়েছে। ব্যাংকিং খাতের সংস্কার ও জবাবদিহি নিশ্চিতে কমিশন গঠনের কথাও জানান তথ্যমন্ত্রী। গণমাধ্যম সংস্কারের কথা বলতে পারি, আমি যদি দুর্নীতি দমনের ক্ষেত্রে কমিশনের কথা বলতে পারি, আমি যদি প্রশাসন সংস্কারের কথা বলতে পারি, তাহলে ব্যাংকিং খাতের মতো এরকম মোস্ট একেবারে কি বলে ফ্লো, সোর্স অফ দ্য ব্লাড ফ্লো, আমি সেটাকে কেন সংস্কার করবো না? করতেই তো হবে আমাকে। রাষ্ট্র ও রাজনৈতিক প্রক্রিয়ায় সুশাসন ছাড়া ব্যাংক খাতে শৃঙ্খলা নিশ্চিত সম্ভব নয় বলেও জানান তথ্যমন্ত্রী। শেয়ার বাজারকেও কিন্তু আমাদের বিবেচনায় রাখতে হবে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ৩ দিন ধরে পঞ্চগড়ের বড় বাড়ি সীমান্তে শূন্যরেখায় অবস্থান করছে নারী শিশু সহ ১০ জন। আজ আবারও বিএসএফ তাদের পুশিনের চেষ্টা করলে বিজিবির বাধায় তা পণ্ড হয়ে যায়। এদিকে মেহেরপুর, ঝিনাইদহ সহ দেশের সব সীমান্তেই নজরদারি বাড়ানো হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে গ্রামবাসীও। সীমান্তে থামছে না ভারতের পুশিন চেষ্টা। কঠোর অবস্থানে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।
পঞ্চগড়ের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে পুশিন চেষ্টার 2 দিন পরও শূন্যরেখায় অবস্থান করছে শিশুসহ 10 জন। শুক্রবার ভোরে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। এরপর রোববার দুপুরে আবারও তাদের পুশিন চেষ্টা বিজিবির বাধায় পণ্ড হয়। মানবেতর দিন পার করছেন তারা। পতাকা বৈঠকের পরও তাদের ফিরিয়ে নেওয়া হয়নি বলে জানায় বিজিবি। অবৈধ কোনোভাবে পুশিনের চেষ্টা করবেন না। মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি। সীমান্তরক্ষী ও গ্রামবাসীর তৎপরতায় ভারত থেকে ঠেলে পাঠানো 6 জন কোনোভাবেই অতিক্রম করতে পারেনি সীমান্ত। আমরা ভারতই আটকে দিছি, আমরা বাংলাদেশ আসতে দিইনি এবং আসতে দেবও না, দিয়েও নি। বিজিবিতে সহায়তা করি। আর কালকে যে প্রবেশ দিছিল তারা রাত্রে ব্যাক নিয়েছে। সাতক্ষীরা সীমান্তে রাত দিন টহল জোরদার রেখেছে বিজিবি ৩৩১৭ ব্যাটালিয়ন। গ্রামবাসীকে সচেতন করতে করা হচ্ছে মাইকিং। ভারতের কেউ যদি আমাদের ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমরা বিজিবিকে নিয়ে আমরা সেটা প্রতিহত করার চেষ্টা করব। আমরা এলাকা দিয়ে কখনো পুশিং হতে দেব না। ঝিনাইদহের মহেশপুর সীমান্তেও পুশিন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি। সহায়তা করছেন স্থানীয়রাও। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। হাম উপসর্গে প্রাণ গেল আরও 7 শিশুর। নতুন করে আক্রান্ত 1287 জন। সবশেষ 14 দিনে মৃত্যু অর্ধেকে নামলেও কমছে না সংক্রমণ। চিকিৎসকরা বলছেন সুস্থ হয়ে বাড়ি ফেরার পর আবারও অসুস্থ হওয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। বয়স অনুযায়ী টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পরামর্শ তাদের। প্রয়োজনে 5 বছরের বড়দেরও বেসরকারিভাবে টিকা নেওয়ার তাগিদ শিশুরোগ বিশেষজ্ঞের। দেশে কমতে শুরু করেছে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ 14 দিনের তথ্য বিশ্লেষণে দেখা যায় মে মাসের শেষ সপ্তাহের তুলনায় জুনের প্রথম সপ্তাহে মৃত্যু কমেছে অর্ধেক। তবে এখনও উল্লেখযোগ্য হারে কমেনি আক্রান্তের সংখ্যা, বরং হাম ও উপসর্গে রোগীর সংখ্যা মে মাসের শেষ সপ্তাহের চেয়ে কিছুটা বেড়েছে। হাম পরিস্থিতি মোকাবেলায় দেশব্যাপী চলছে টিকাদান। স্বাস্থ্য অধিদপ্তরের দাবি 100% বেশি শিশু টিকার আওতায় এসেছে। তাহলে এখন প্রশ্ন, টিকা দেওয়ার 2 মাস হতে চললেও কেন কমছে না সংক্রমণ? টিকা কি পেয়েছে সব শিশু? হামের টিকাটা কি দিয়েছেন কিনা? না, দেওয়া হয়নি। আমরা জানি যে 9 মাস থেকে বাচ্চাদের হামের টিকা দেয়, ওর এখন বয়স 7.5 মাস, এই জন্য দেওয়া হয়নি। এবার যে 6 মাস থেকে দেওয়া হয়েছে টিকা, এটা জানতেন না? না, জানতাম না। আমি জানতাম না, আমি বাসায় ছিলাম না। আমাদের ওইখানে যেদিন দিয়েছে সেদিন বাসায় ছিলাম না। টিকা নেওয়ার পরও সরকার এরকমভাবে পরিচালনা করলো যে টিকা নিতে বাধ্য করলো, উৎসাহিত করলো, তারপরেও তো হাম। চিকিৎসক বলছেন টিকার প্রথম ডোজ 70% কম কার্যকর। তাই টিকা নেয়ার পর কেউ কেউ আক্রান্ত হতে পারে। সুরক্ষা নিশ্চিতে বয়স অনুযায়ী দ্বিতীয় ডোজ নেয়ার পরামর্শ চিকিৎসকের। ফার্স্ট অ্যান্টিবডি আসলে 100% প্রোটেক্টিভ না। একটা টিকা দিলে 60-70% প্রোটেকশন হয়, আর 2টা সেকেন্ড ডোজ দিলে মোটামুটি 95%-100% প্রোটেকশন। যদি দেখা যায় তার বয়স 7 মাস, 9 মাসে তার টিকা আসতেছে, তাহলে আমরা তাদেরকে আর বলবো না। যদি দেখা যাচ্ছে যে যাদের বয়স 6 মাস, তাদের 9 মাসে একটা বয়স, তাদেরকে বলবো না। কিন্তু যদি দেখা যায় যে 9 মাস আর 15 মাসে একটা গ্যাপ, 9 মাসে টিকা পেয়েছে, আবার যদি দেখা যায় 10 মাসে 1 মাস হয়ে গেছে, তাহলে আমরা দিতে বলবো। 5 বছরের বড় শিশুদেরও বেসরকারিভাবে হামের টিকা নেয়ার পরামর্শ শিশুরোগ বিশেষজ্ঞের। তারা দিবে, অবশ্যই দিবে। তাদেরকে টিকা দেওয়ার জন্য আমরা অবশ্যই বলবো। মিজাজ আক্রান্ত হওয়ার পরে আমরা যেটা জানি সেটা হলো তার ন্যাচারাল ইমিউনিটি হয়ে গেল, তার মিজাজের টিকা আর দরকার নেই। টিকা যদি সেকেন্ড টাইম হয়, থার্ড টাইম হয়, এটা কিন্তু ক্ষতি না, আরও ভালো, আরও নিজের ইমিউনিটি আরও বুস্ট আপ হবে। হাম থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার পর অন্য জটিলতায় আক্রান্ত হওয়ার কারণেও সংক্রমণের সংখ্যা বাড়ছে বলে জানান চিকিৎসকরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এবার ডেঙ্গু মোকাবিলা সহজ হবে না, সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রাজধানীতে এক কর্মশালায় তিনি বলেন, প্লাজমার লিকেজ ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে চিকিৎসকদের। বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। প্রতিরোধে নড়েচড়ে বসেছে রাজধানীর 2 সিটি কর্পোরেশন। সচেতনতার সঙ্গে সম্প্রতি বেশ কিছু পরিকল্পনার কথাও জানান তারা। রোববার সকালে বাংলাদেশ মেডিকেলে ডেঙ্গু বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সংক্রমণ ও চিকিৎসা পদ্ধতি শুনে তাগিদ দেন প্লাজমার লিকেজ ঠেকাতে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার। প্রতিরোধ তো করার জন্য চিন্তা করতেছি, বাট কিউর ইজ এ ভেরি ইম্পর্টেন্ট জব।
প্লাজমা লিকেজ ঠেকানোর মোমেন্টাম বোঝার জন্য ডাক্তারদের একটা তীক্ষ্ণ দৃষ্টি তার পেশেন্টের প্রতি থাকতে হবে। তারপর ডাক্তারই বা আমাদের কতজন, পেশেন্ট যদি বেশি হয়ে যায় আমি বুঝি না হাউ ইট উড বি ম্যানেজেবল। সিটি কর্পোরেশনকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, জলে, স্থলে, ছাদে সমান নজর রাখতে হবে সবাইকে। যদি সবাই চেষ্টা না করে, ইট উড বি ভেরি ডিফিকাল্ট টু ফাইট এগেইনস্ট ডেঙ্গু। দেশটাকে বাঁচাতে হলে কিন্তু সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন হবে এবার, যা মনে হচ্ছে আমার। জলে, স্থলে, ছাদে 3 জায়গায় কাজ করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া ডেঙ্গু মোকাবেলা সম্ভব না বলেও মনে করেন স্বাস্থ্যমন্ত্রী। কাদার মধ্যে মানুষ পাড়া দিলে গর্ত, ওইটা তো পানি জমে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। 6 নবজাতকের মৃত্যুতে হাসপাতাল বন্ধে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া কারণ দর্শানো নোটিশের জবাব আজ না দিয়ে 48 ঘন্টা সময় চেয়েছে 8 দিন কর্তৃপক্ষ। কেন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে না তা জানতে বৃহস্পতিবার কারণ দর্শানো নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। জবাব দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে 72 ঘন্টা অর্থাৎ রোববার বিকেল 5টা পর্যন্ত সময় দেওয়া হয়, কিন্তু জবাব না দিয়ে আরও 48 ঘন্টা সময় চেয়েছে 8 দিন। এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এদিকে 8 দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় প্রতিটি পরিবারকে 80 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের আইনি উপদেষ্টা শিশির মনির। দেশের বাইরের খবর। হরমুজ প্রণালী ঘিরে আবারও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। তেহরানের 2টি ড্রোন ধ্বংসের দাবি করেছে মার্কিন বাহিনী। এতে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে আঞ্চলিক দেশগুলো। এর মধ্যে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে চলছে কূটনৈতিক তৎপরতা। তেহরানে বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি ও ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনিরের বার্তা ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ফিফা প্রীতি ম্যাচে হন্ডুরাসকে 2-0 গোলে হারিয়েছে মেসিবিহীন আর্জেন্টিনা। আরেক ম্যাচে মিশরকে 2-1 গোলে হতাশ করে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করেছে ব্রাজিল। টেক্সাসের কলেজ স্টেশনের কাইলফিল্ড স্টেডিয়ামে হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার হয়ে মাঠে নামেননি লিওনেল মেসি। পেশির চোটের কারণে সাইড বেঞ্চে ছিলেন কাতার বিশ্বকাপ জয়ের নায়ক। ম্যাচের 37 মিনিটে তাগলিয়াফিকো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আলবিসেলেস্তে। সুযোগ কাজে লাগিয়ে গোল করেন লাউতারো মার্তিনেজ। 54 মিনিটে গোল করেন জুলিয়ানো সিমিওনে। শেষ পর্যন্ত 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। আরেক ম্যাচে টেক্সাসের ক্লিভল্যান্ডে ব্রাজিলের সঙ্গে সমান তালে লড়াই করে মিশর। ম্যাচের 7 মিনিটে ব্রুনো গিমারেসের গোলে লিড নেয় সেলেসাও, তবে 11 মিনিটে সমতায় ফেরে মিশর। গোল করেন মুস্তফা জিকো। দ্বিতীয়ার্ধে শুরুতে এন্ড্রিক গোল করলে লিড নেয় ব্রাজিল। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। এই ছিল 5টার সময় সংবাদ।